এত সকালবেলাতেও এখনো অল্প কিছু মানুষ, বাট ফাঁকাই বলতে গেলে। এই সময় বিচে গেলে খুবই ভালো হতো। সো ওয়েলকাম টু ডে 2। এখন আমরা যাব, আমাদের ডলফিন ওয়াচিং এর একটা প্ল্যান আছে, সেটার জন্য আমাদেরকে আর 30 মিনিটসের মধ্যে বের হয়ে যেতে হবে। হ্যালো, গুড মর্নিং এগেইন। সো আমরা যাচ্ছি এখন, আমাদের আজকে অ্যাকচুয়াল ঘোরাঘুরি শুরু হবে আজকে থেকে। সো আজকে প্রথম যে জিনিসটা আমরা রেখেছিলাম আমাদের প্ল্যানে, সেটা হচ্ছে ডলফিন ক্রুজ। আমরা আগে থেকে সেটা টিকিট করে এসেছিলাম। সো আমরা যেই কোম্পানিটা থেকে নিয়েছি সেটার নাম হচ্ছে সি থান্ডার ডলফিন ক্রুজ। সো ওটার নাম হচ্ছে এটা। আর লেগেছে আমাদের পার পার্সন একজনের লেগেছে $26 করে। আর সেটার কিছু রুলস আছে, আমি আগে জানতাম না, কারণ আমি প্ল্যান করেছিলাম যে খুব সুন্দর একটা ড্রেস আমি রেডি করে রেখেছিলাম যে আমি ওইটা পরবো, বা আরো কিছু মানে অনেক কিছু প্ল্যান করে রেখেছিলাম। বাট পরে সকালবেলা আজকে জানলাম যে ওইখানে যাওয়ার কিছু রুলস আছে ওদের পেজে দেওয়া, আমি খেয়াল করিনি। প্রথম রুলটা হচ্ছে এমন ড্রেস পরে যেতে হবে যাতে ভিজলে সমস্যা না হয়। সো খুব বেশি ফ্যান্সি ড্রেস পরে যাওয়া যাবে না, কারণ ভেজার সম্ভাবনা আছে। এখানে হয় কি, আমাদেরকে একটা ক্রুজে করে আরো কিছু মানুষজন সহ নিয়ে যাবে আমাদেরকে সাগরের মাঝখানে। তারপর সেখানে আমরা দাঁড়িয়ে অপেক্ষা করব ডলফিনের জন্যে। তো ওরা এসে মানে ওরা হয়তো ওই সময়টাতে বের হয়, সেই জিনিসটা আমরা দেখব। তো সেটা দেখার জন্যই হচ্ছে আমরা মেনলি ওখানে যাচ্ছি। তো আমরা নিয়েছি একদম ভোরেরটা, একদম ফার্স্ট যেটা সকাল 9টাটা। তো আমাদের হোটেল থেকে ওখানে যেতে লাগে সময় 30 মিনিটের মতো। তো আমরা বের হয়েছি প্রায় সকাল 8টা বাজে। সো 8:30টার মধ্যে আমাদেরকে ওখানে থাকতে বলেছে। সো আশা করছি 8:30টার মধ্যে আমরা সেখানে থাকতে পারবো। সো আরো কিছু রুলের মধ্যে আছে এরকম যে সানস্ক্রিন নিয়ে যেতে হবে বা লাগিয়ে যেতে হবে। তারপর খুব বেশি গ্যাজেট নেওয়া যাবে না, কারণ ভিজে যাওয়ার চান্স থাকবে। তারপর অনেক বড় ব্যাকপ্যাক নেওয়া যাবে না, কারণ ওখানে কোনো রাখার জায়গা নেই। তারপর বাথরুম, সেটা হচ্ছে গিয়ে সবকিছু আগেই করে যেতে হবে, কারণ ওখানে ওই ব্যবস্থা নেই। এরকম কিছু জিনিসপত্র, এইগুলোই হচ্ছে রুল। সো এটা হচ্ছে আমার আজকের আউটফিট। আমার এটা প্ল্যান ছিল না, এটা আমি এনেছি জাস্ট ইন কেস হিসেবে। সো এখন আমার জাস্ট ইন কেস ড্রেসটা কাজে লাগছে। সো আরেকটা অ্যাডভাইস দিয়ে রাখি, সেটা হচ্ছে যাদের মোশন সিকনেস আছে বা না থাকলেও বেটার একটা বমি ট্যাবলেট খেয়ে তারপর ওঠা, তাহলে মানে এনজয় করতে পারবেন ভালো মতো। আর আমরা চলে এসেছি, আর ওই জায়গা থেকে মনে হয় ছাড়বে শিপগুলো। তো এরা অপেক্ষা করছে, আমরা গাড়ি পার্ক করে ফেলেছি। এখানে আমাদেরকে আবার একবার রুলগুলো সব বলে দেওয়া হচ্ছিল। দিক দিয়ে হচ্ছে এন্ট্রি, এবং এখানে প্রথমে দাঁড়িয়ে আমাদেরকে কয়েকটা ছবি তোলায়। তো আমরা দুইজন তুললাম ছবি। দেন এখন আমরা এই রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি। আমাদের ক্রুজ চলতে শুরু করেছে আর একদমই সময় মতো ছেড়েছে। তামিম চিপস আর ড্রিঙ্কস কিনতে গিয়েছে। হালকা স্ন্যাক্স কেনার একটা ব্যবস্থা ছিল ক্রুজে, এবং এটা অবশ্যই ভালো দিক, কারণ আমরা আজকে ব্রেকফাস্ট করার সময়টা পাইনি। যাওয়া আসা মিলে মোট 2 ঘন্টার একটা জার্নি। যেতে যেতে ওরা আমাদেরকে দুই পাশে বিভিন্ন জিনিসের বর্ণনা দিচ্ছিল, যেমন ওই পাশে যেই জায়গাটা দেখা যাচ্ছে সেটা আসলে নর্থ ক্যারোলাইনার পার্ট। আমরা সাউথ ক্যারোলাইনা পার হয়ে নর্থ ক্যারোলাইনার বর্ডারে চলে এসেছি। আর ওদের ওয়েবসাইটে আরও একটা কথা লেখা ছিল, সেটা হচ্ছে ডলফিন দেখা যেতেও পারে, নাও যেতে পারে, মানে 50-50 চান্স আর কি। তারপরে আমরা এই চান্সটা কেন নিয়েছি সেটা একটু বলি। এখানকার বিভিন্ন অ্যাকোরিয়ামে অনেক ট্রেন ডলফিন আছে, সেগুলোতে গেলে অনায়াসে ডলফিন দেখা যায়, কিন্তু জিনিসটা আমার কাছে খুব একটা ন্যাচারাল লাগে না। সেই কারণে তামিম আগেও অনেকবার বলার পরেও আমি কখনো অ্যাকোরিয়ামে গিয়ে ডলফিন দেখতে রাজি হইনি। বাট এখানকার জিনিসটা একটু আলাদা। যেমন আমরা সাগরের মাঝখানে যাব এবং সেখানে গিয়ে আমরা অপেক্ষা করব
ডলফিন তার নিজের সময়ে আসবে এবং তার ইচ্ছা হলে সে খেলবে, সে খাবে, মানে পুরো জিনিসটা আমার কাছে খুব ন্যাচারাল মনে হয়। সো আমি এই এক্সপেরিয়েন্সটার জন্যেই এই ডলফিন ক্রুজে যেতে রাজি হয়েছি এবং আমরা অনেক লাকি ছিলাম। আমরা অসংখ্য ডলফিন দেখেছি। আমি জানি না ভিডিওতে ঠিক কতটা দেখা গিয়েছে, যদি দেখা নাও যেত তারপরেও আমি বলবো যে এই ক্রুজের যে ট্যুরটা এটা অনেক বেশি উপভোগ্য। ডলফিন না দেখতে পেলেও খুব একটা দুঃখ হতো না, বাট ডলফিন দেখতে পারাটা সেটা উপরি পাওনা ছিল। আর বিভিন্ন জায়গায় গিয়ে ভিডিও বানানোর পর আমি এটাই বুঝতে পেরেছি যে কিছু জিনিস নিজের চোখে দেখাটা আসলে অন্যরকম একটা ব্যাপার, সেটা কখনোই ক্যামেরাতে পুরোপুরি ক্যাপচার করা যায় না। আমি অনেকবার চেষ্টা করেছি, বাট ক্যামেরায় যেটা দেখা যায় সেটা আসলে বাস্তবের 10%ও না। এই যে দেখুন, আমি খুব চেষ্টা করেছি ভিডিওতে ডলফিনগুলো আনার, বাট যেটা আমি নিজের চোখে দেখেছি সেটা আসলে অন্যরকম ছিল। ভিডিওতে আসলেই খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। আর সাগরের দিকে তাকান, সাগরের পানি এত নীল, এত পরিষ্কার, আমার মনে হয় না যে ভিডিওতেও সাগরের পুরো সত্যিকার সৌন্দর্যটা ফুটে উঠেছে। এর বাইরে সেখানে অনেক সিগাল ছিল আর দেখেছি জেলিফিশ, মানে অ্যাকচুয়াল জেলিফিশ। তো আমাদের বোটে একটা জেলিফিশ ধরা হয় এবং সবাই টাচ করে দেখে, আমিও ধরেছি। এন্ড দেখা শেষ হওয়ার পর সেটাকে আবার পানিতে ছেড়ে দেওয়া হয়েছিল। বিশেষ করে আমাদের ক্রুজে যে বাচ্চাগুলো ছিল ওরা খুবই এনজয় করেছে এই জেলিফিশটা দেখে। আর ওই যে দূরে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে সাউথ ক্যারোলাইনার পার্ট, মানে এই সব জায়গায় আমাদের হোটেল, এখানকার কোনো একটা হবে হয়তো। এই দিন আমরা আরো একটা জিনিস প্ল্যান করেছিলাম, সেটা হচ্ছে জেট স্কি। আমাদের আগে কখনো করা হয়নি, আমরা ভেবেছিলাম যে এখানে করব। কেন করা হয়নি? কারণ মার্টেল বিচে প্রচুর শার্ক আছে এবং এই শার্কগুলো একদম পাড়ে চলে আসে মাঝে মাঝে। সো আমরা কেউই সাঁতার জানি না, সাগরের মাঝখানে গিয়ে হঠাৎ যদি দেখি যে শার্ক এসেছে, মানে আমাদের কিছু করারও থাকবে না। সো আমরা রিস্কের কথা ভেবে এই পর্বটা এবারের জন্য বাদ দিয়েছি, বাট ইচ্ছা আছে নেক্সট কোনো ভ্যাকেশনে আমরা করব জেট স্কি। আর এরই সাথে আমাদের ক্রুজ জার্নি শেষ হলো। ক্রুজ থেকে নামার পর আমার চুলের অবস্থা, এত বাতাস ছিল, আমরা খুবই এনজয় করেছি। করনি? হ্যাঁ করেছি অনেক। কারণ এখানে ওদের ওয়েবসাইটে একটা কথা বলে দেওয়া আছে যে আপনি ডলফিন দেখতেও পারেন, নাও দেখতে পারেন, কোনো গ্যারান্টি নেই। এবং আমরা অনেক লাকি ছিলাম, আমরা অনেকগুলো দেখেছি, অনেকক্ষণ ধরে দেখেছি। আমি জানি না কতটুকু ভিডিওতে আমি দেখাতে পেরেছি। আর যাওয়ার সময় আমাদের যে ছবি তুলেছিল, নামার পর দেখলাম যে সেই ছবিগুলো এইভাবে ফ্রেম করে একদম গ্লাস টাস দিয়ে সেরকম করে বাঁধিয়ে রেখেছে। যদিও এটা আমাদেরকে কিনে নিতে হয়েছে $30 দিয়ে, তাও আমি নিলাম যে একটা মেমোরি থাকবে সেই জন্যে। খুব সুন্দর হয়েছে ছবিটা, আমি পরে ভালো মতো দেখাবো। এখন আমরা যাব ব্রেকফাস্ট করতে এবং এখানে দেখলাম যে অনেকগুলো রেস্টুরেন্ট আছে। ব্রেকফাস্টের টাইমটা চলে গিয়েছে, তো আমরা এখন ব্রাঞ্চ করবো। সো আমাদের ডলফিন ট্যুরের এক্সপিরিয়েন্স যদি আমি বলি এক শব্দে, সেটা হচ্ছে মাইন্ড ব্লোয়িং। যদি ডলফিন দেখতে নাও পেতাম, শুধু ক্রুজের যে ট্যুরটা সেইটাই এত এনজয়েবল। সো আমার কাছে মনে হয়েছে যে খুবই রিজনেবলের মধ্যে এরকম একটা ট্যুর আসলে নেওয়াই যেতে পারে। এখান দিয়ে যেতে পারবা, এখান দিয়ে বেরোতে পারবা। চলো দেখো, এটা বন্ধ। সো দিস ইজ দ্য ইন্টেরিয়র। আমরা বসবো বাহিরে, সাগর দেখতে দেখতে খাবো। ওয়াও, গরম অনেক, গরম সেটাই তো অনেক কিছু উঠতে পারবা, পারবো মনে হয়। সো এই হচ্ছে আমাদের ভিউ, এদিকে হচ্ছে রেস্টুরেন্ট, আমরা বাইরে বসেছি, আর এটা হচ্ছে মেনু। এখন তো আসলে ব্রেকফাস্টের টাইম চলেই গিয়েছে বলতে গেলে, আমরা ব্রাঞ্চ করব। আমাদের ফুড চলে এসেছে, এটা হচ্ছে অয়েস্টার ফ্রাই
তা আমি মেনুতে দেখে বলছে যে আমি কখনো খাইনি, আমি খাবো। আর আমি নিয়েছি এখানে এই প্ল্যাটারে ছিল শ্রিম্প আর ফিশ অ্যান্ড চিপস। আমার প্ল্যাটারটা খুবই দারুণ ছিল। তামিম এখানে মিটিং করছে, ওর এখানেও ছুটি নেই। আমি একদমই ট্রাই করিনি অয়েস্টার, সো আমি জানি না ওটার টেস্ট কেমন। তামিমের খুব ভালো লেগেছে আর আমার প্ল্যাটারটা আমার খুব মজা লেগেছে। এর বাইরে আমরা আরও একটা জিনিস এক্সট্রা নিয়েছিলাম, সেটা হচ্ছে ক্ল্যাম চাউডার ইন এ ব্রেড বোল। মানে একটা বানকে কেটে ওইটার মাঝখানে জায়গা করে এই স্যুপটা দেওয়া হয়। তো দুটো অপশন ছিল যে আমি বানেও নিতে পারবো আবার বলেও নিতে পারবো। তো আমি বানে নিয়েছিলাম এবং এটা খুবই রং ডিসিশন ছিল, কারণ ম্যাক্সিমাম স্যুপ বান একদম টেনে নিয়েছে। এটা একটা লেসন ছিল আমাদের জন্য যে নেক্সট টাইম বলে নিতে হবে। আর টেস্টের কথা যদি বলি, খুবই 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 ভালো ছিল। হ্যালো এগেইন। তো আমরা সকালে যখন ওই যে ব্রাঞ্চটা করলাম, এরপর ব্রাঞ্চ করে আমরা এত টায়ার্ড ছিলাম, তো আমরা সব প্ল্যান ক্যান্সেল করে বাসায় গিয়ে মানে হোটেলে গিয়ে একটা ঘুম দিয়েছি। মানে টানা 2 ঘন্টার একটা ঘুম টুম দিয়ে একদম ভালো মতো 3টা বাজে উঠেছি। সো 3টা বাজে উঠে ক্ষুধা লেগে গিয়েছে, তো আমার রেডি হতে আরো 2 ঘন্টা লেগেছে। সো এখন বাজে 5টা। সো এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে, আর লাঞ্চ করে দেন আমরা যাব হচ্ছে পেয়ারে ঘুরতে। আর এখানে একটা জিনিস অসুবিধা, সেটা হচ্ছে অনেক জিনিস 5টা 6টা 7টা 8টা এর মধ্যে বন্ধ হয়ে যায়। কিন্তু রাত হতে হতে এখানে এখন প্রায় 9টা বেজে যায়। তো আমার কাছে মনে হয় যে এই যেসব জিনিস খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, ওগুলো যদি আরেকটু বেশি টাইম খোলা থাকতো তাহলে আরেকটু রিল্যাক্সলি ঘোরা যেত। কি আমি মায়ামিতে যখন গিয়েছিলাম, সো তখনও দেখেছিলাম যে সন্ধ্যা 7টার মধ্যে সব বন্ধ। এটা আমার কাছে একটু অসুবিধা মনে হয় যে আরেকটু টাইম থাকলে আরেকটু ভালো মতো সময় নিয়ে আমরা ঘুরতে পারতাম সবকিছু। তো যাই হোক, এখন আমরা আগে খেয়ে নিব। এই ব্রডওয়েটা অনেক বড়, এটা পুরোটা ব্রডওয়ে। এখানে হচ্ছে হেঁটে হেঁটেই সবকিছু দেখা যায় এবং যত হাঁটবেন আপনি তত অনেক কিছু দেখতে পারবেন। সো আমরা চেষ্টা করব হেঁটে হেঁটে যতটুকু দেখা যায় দেখার। এই যে হুইল থেকে দেখতে পুরো জিনিসটা অনেক সুন্দর লাগবে, বাট হুইল আমি এই সেম জিনিস অরল্যান্ডোতে করে ফেলেছি। সো আমি এখন আর হুইলে ইন্টারেস্টেড না। ওই যে রাইডের কথা বলেছিলাম না, এটা হচ্ছে একটা। সো একটু করে ঝলক দেখাই। আমার দেখে অনেক ভয় লাগছে, আমি জানি না, আমি এই জন্য এগুলোর টিকিট বুক করিনি। সো দেখি লাস্ট মোমেন্টে আমার ডিসিশন চেঞ্জ হয় কিনা। আরেকটা ছিল, সেটা আরো বেশি ভয়ঙ্কর ছিল। এই যে আমি এটার কথা বলেছি, মানে এটা পুরো 360 ডিগ্রি টার্ন করে। আমার মনে হয় না এটা আমি পারবো। এই জায়গাটায় পার্কিং পাওয়া একটু ডিফিকাল্ট। আমরা একটু দূরেই গাড়ি পার্ক করে হেঁটে এসেছি। আর রেস্টুরেন্টের লোকেশনটা যদি একটু লক্ষ্য করেন, দেখতে পাবেন যে সাগরের একদম কাছে। মানে এই রকম একটা ভিউ যে সাগর দেখতে দেখতে আমরা আজকে আমাদের দুপুরের লাঞ্চটা করব। জিনিসটা খুবই দারুণ, তাই না? আমরা অর্ডার করেছিলাম ফ্রাইড স্কুইড চিজ র্যাভিওলি। এই র্যাভিওলিটা খেতে খুবই দারুণ ছিল। আর তার সাথে নিয়েছি আমরা গ্রিলড স্যামনের একটা প্ল্যাটার। খাবার মোটামুটি ভালোই ছিল। আর এই প্লেসে আরেকটা দারুণ জিনিস দেখেছি, সেটা হচ্ছে রেস্টুরেন্টের পক্ষ থেকে একজন ফটোগ্রাফার থাকে, সে প্রতিটা টেবিলে গিয়ে গিয়ে সবার ছবি তুলে দিচ্ছিল। সো আমাদেরও তুলেছে। তো সেটার জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা পে করে তারপর সেই ছবিগুলো নিতে হয়। তো আমরা ছবি না নিয়ে আমরা পুরো পেন ড্রাইভটাই কিনে ফেলেছি। আর এই রেস্টুরেন্টের আরেকটা দারুণ জিনিস ছিল, সেটা হচ্ছে এটার ভেতর দিয়েই পেয়ারে চলে যাওয়া যায়। এবং সেখানে গিয়ে দেখলাম যে আমরা অসংখ্য মানুষ মাছ ধরছে। তো এই ভদ্রলোক একটা শার্ক, এটা বেবি শার্ক, এটা ধরেছিল। সো সবাই সেটা ধরে ধরে দেখছিল, আমিও ধরেছি। বেবি শার্ক হতে ধরতে পারছি, বড় শার্ক হলে তো সেই আমাকে ধরে ফেলতো। It feels like sandpaper if you pet them backwards. Watch it. Oh no, oh no. Getting bit. Don't let him go. Now look, fill him backwards. Rub him backwards. আমরা লাঞ্চ করেছি ওই পিয়ারে, এখন আমরা এসেছি এই পিয়ারে। এটা কত নাম্বার পিয়ার? ওটা ছিল পিয়ার 14। আচ্ছা 12, 13 এরকম কোনো কিছু একটা হবে।
তো ওইখানে ফ্রি ছিল, এখানে সেম জিনিসই, কিন্তু আমাদেরকে এখানে ওঠার জন্য $2 পে করতে হয়েছে। তো আমরা একদম মাথায় চলে যাচ্ছি। তো এখানে দুই পাশে অনেকেই মাছ ধরছে। একটু আগে যেমন দেখেছিলাম এই যে এখানেও এখন এইমাত্র শার্ক ধরলো একটা। ওয়াও, কত বড় মাছ দেখো এটা। হ্যাঁ, এই হচ্ছে সেই জায়গাটা যেখানে অসংখ্য ইংলিশ মুভির শুট হয়েছে। মানে এরকম জায়গায়, আমি বলছি না এক্স্যাক্টলি এটা, আমার এখন মুভির নাম মনে পড়ছে না। ছবি তোলার জন্য আমি মানে অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। তো এইদিকে আমার পিয়ার, এইদিকে সাগর, ওইদিকে হুইল, আর মাঝখানে আমি। সমুদ্রে আমরা অনেকক্ষণ ছিলাম, সূর্যাস্ত দেখেছি। এরপর আমরা এসেছি ব্রডওয়ে ঘুরতে। এটা হচ্ছে এখানকার অন্যতম একটা আকর্ষণ, এবং ব্রডওয়েতে ঢুকতে কোনো টিকিট লাগে না। এটা সেই ফেমাস রিপ্লিজ বিলিভ ইট অর নট এর বিল্ডিং। মানে বিল্ডিংটা দেখতে মনে হচ্ছে যেটা উল্টো করে বানানো। আর এটার অপোজিটেই দেখলাম যে জিপ লাইনের ব্যবস্থা আছে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি জিপ লাইন করবো, দিনের বেলা করলে আর একটু ভালো বোঝা যেত। যাই হোক, আমরা আজকে রাতেই করেছি, আমিই করেছি, তামিম করেনি। সো এই জায়গায় আমাদেরকে সব ইনস্ট্রাকশন বলে দেওয়া হচ্ছিল এটা হাত দিয়ে টাচ না করতে ওয়্যারটা, কারণ ওটা নাকি এত হট থাকে যে আপনি যদি টাচ করেন আপনার সব আঙ্গুল সাথে সাথে কেটে যাবে। বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পর আমার টার্ন এসেছে, এবং ওরা এখানে একটা ভিডিও বানিয়ে দেয়। এটা হচ্ছে ওদের সেই ভিডিওটা। প্রথমে আমার এত ভয় লেগেছিল, আমি ওদেরকে গিয়ে বলছিলাম যে না, আমি করব না। আমার ওখানে অনেকক্ষণ সময় লেগেছে ধাতস্থ হতে। এরপরে আমি স্টার্ট করেছি, এবং করার পর আমার আসলেই অনেক ভালো লেগেছে। একটা নতুন অভিজ্ঞতা হলো। এই জায়গাটাতে মানে এই ব্রডওয়েতে আমরা এরপরে আরো একদিন দিনের বেলায় এসেছি, সেই ভিডিওটা নেক্সট পর্বে দেখানো হবে। হাঁটতে হাঁটতে আমরা এই আইসক্রিম শপটা দেখলাম। এটার ভেতরে ঢুকে তো আমার একেবারে চোখ ছানা বড়া। মানে পুরো শপটা যতটুকু দেখতে পাচ্ছেন পুরোটাই আইসক্রিম শপ, এবং এখানে এত হাজার স্প্রিঙ্কল, আইসক্রিম টপিংস, মানে এত এত কম্বিনেশন আছে যে মানে আমি বলে শেষ করতে পারবো না। যে যেটা অর্ডার করবে তাকে সেখানে সেটা ইনস্ট্যান্ট বানিয়ে দেওয়া হবে। যেমন এখানে আইসক্রিম রোল বানানো হচ্ছিল, এটা অন্য একজনের অর্ডার ছিল। আমি নিয়েছি এই আইসক্রিমটা। এটার উপরে যে টপিং সেটা হচ্ছে কেক। এবার হচ্ছে এই দিন রাতের বেলা ব্রডওয়েতে আসার মেইন কারণ সেটা হচ্ছে এই ফায়ার ওয়ার্কসটা দেখা। এটা সপ্তাহে একদিন মঙ্গলবার রাত 10টার দিকে হয়, এবং এটার খবর আমি কিভাবে পেয়েছি সেটাও বেশ ইন্টারেস্টিং। এখানে যাওয়ার আগে আমি একদিন চুল কাটাতে স্যালনে গিয়েছিলাম, এবং কথায় কথায় আমি সেখানকার মেয়েটাকে বলছিলাম যে আমি এরকম ঘুরতে যাব সাউথ ক্যারোলাইনাতে। তখন সে আমাকে বলছিল যে তুমি এই ফায়ার ওয়ার্কসটা মিস করো না, এটা সপ্তাহে একদিন হয়। তো এভাবে আমার আসলে এই জিনিসটা সম্পর্কে জানা। ফায়ারওয়ার্কস দেখা শেষ, রাতও হয়ে গিয়েছে, ক্ষুধাও লেগেছে। সো এরপর আমরা গেলাম রাতের ডিনার করতে এই রেস্টুরেন্টটাতে, যেটার নাম হচ্ছে সোহো। ওই সময় এত রাতে খুব বেশি রেস্টুরেন্ট খোলা ছিল না, এটা খোলা পেয়েছিলাম আমরা। আমি অর্ডার করেছিলাম এই লবস্টারটা, খুব দারুণভাবে প্রেজেন্টেশন করেছে ওরা। আর মজার ব্যাপার হলো এটা ওদের মেনুতে ছিল না। আমি ওদেরকে বলেছিলাম যে আমাকে কি তোমরা লবস্টার দিতে পারবে, তখন বলেছে যে আমরা সার্ভ করি না, বাট আমি ম্যানেজ করে দেবো। সো পরে করে দিয়েছে, যার কারণে আমি খেতে পেরেছি। তার সাথে আমরা নিয়েছিলাম আরেকটা সুশি প্ল্যাটার, এবং এর সাথে শেষ হলো মার্টেল বিচ ডে 2।